আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিলে কী মূল্য দিতে হবে ভারতকে? যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ। গণমাধ্যমে ভয়ানক খবর প্রকাশ নিয়ে এপস্টিনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি। যুক্তরাষ্ট্র ইমেইলে সামন পাঠানোর উদ্যোগ নেওয়ার পর খবর শুনে যোগাযোগ শুরু করলেন আদানি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিলে কী মূল্য দিতে হবে ভারতকে? ভারতের সঙ্গে গত সোমবার একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি রাশিয়ার জ্বালানি থেকে মুখ ফিরিয়ে নেবে। ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিবর্তে ভারত যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে। উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যায়। এরপর থেকে দেশটির বিশাল তেল শিল্পের নিয়ন্ত্রণ কার্যত যুক্তরাষ্ট্রের হাতে। নয়াদিল্লির সঙ্গে চুক্তির বিনিময়ে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর বিদ্যমান বাণিজ্য শুল্ক ৫০ থেকে কমিয়ে মাত্র ১৮% নামিয়ে এনেছেন। গত বছর ভারত রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে এই ৫০% শুল্কের অর্ধেক আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউসের মতে, রাশিয়ার তেল কেনার মাধ্যমে মূলত ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থায়ন করছে ভারত। তবে বিশ্লেষকেরা বলছেন, গত সোমবারের পর থেকে ভারত এ পর্যন্ত রাশিয়ার তেল কেনা বন্ধ বা ভেনেজুয়েলার তেল গ্রহণ করার বিষয়ে জনসম্মুখে কোনো প্রতিশ্রুতির কথা নিশ্চিত করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রাশিয়াও ভারতের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পায়নি। বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেলের বদলে ভেনেজুয়েলার তেল গ্রহণ করা মোটেও সহজ হবে না। জ্বালানি বাজারের অস্থিরতা, খরচ, ভৌগোলিক অবস্থান এবং তেলের ভিন্ন বৈশিষ্ট্যের মতো বিষয়গুলো তেলের উৎস পরিবর্তনের সিদ্ধান্তকে জটিল করে তুলবে। এখন প্রশ্ন হল, ভারত কি সত্যিই রাশিয়ার তেল ছাড়তে পারবে? আর ভেনেজুয়েলার তেলে কি আদৌ সেই অভাব পূরণ করতে সক্ষম হবে? যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ। যুক্তরাষ্ট্র ও ইরান আগামীকাল শুক্রবার ওমানে বৈঠকে বসতে রাজি হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু বা এজেন্ডা নিয়ে দুই দেশ এখনও অনড় অবস্থানে রয়েছে। ওয়াশিংটন চায় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত থাকুক। অন্যদিকে ইরান বলছে, তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো এবং একটি বৃহত্তর যুদ্ধ এড়াতে আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টার মধ্যেই এই স্পর্শকাতর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক দিনগুলোয় আলোচনার পরিধি ও স্থান নিয়ে মতভেদের কারণে বৈঠকটি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে হামলার হুমকি দিয়েছিলেন তা কার্যকর করার পথও খোলা ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তিত হওয়া উচিত কিনা গতকাল বুধবার এমন এক প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি বলবো তার খুব চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। তিনি আরও বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। গণমাধ্যমে ভয়ানক খবর প্রকাশ নিয়ে এপস্টিনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি। যৌনকর্মের জন্য নারীদের পাচারের অভিযোগ নিয়ে নিজের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে নোংরা উল্লেখ করে নোয়াম চমস্কির কাছে পরামর্শ চেয়েছিলেন জেফ্রি এপস্টিন। নতুন প্রকাশিত নথি থেকে এমন তথ্য জানা গেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মার্কিন ভাষাবিদ ও অধিকারকর্মী চমস্কির কাছে কিছু ইমেল পাঠিয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন। ইমেলে চমস্কির কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি তাকে নিয়ে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় আত্মরক্ষামূলক কিছু করবেন, না বিষয়টি উপেক্ষার চেষ্টা করবেন। চমস্কির লেখা বলে মনে করা প্রত্যুত্তরমূলক এক ইমেলে এপস্টেইনের সঙ্গে সংবাদমাধ্যমের আচরণের ভয়ানক ধরন ও নারীদের প্রতি নির্যাতন নিয়ে তৈরি হওয়া উন্মাদনার কথা উল্লেখ করা হয়। এই ইমেলে বলা হয়, বলতে কষ্ট হচ্ছে, তবে আমার মতে বিষয়টি উপেক্ষা করা সবচেয়ে ভালো।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেন কাণ্ডের তদন্ত সংক্রান্ত সর্বশেষ যেসব নথি প্রকাশ করেছে এই ইমেল চালাচালির বিষয়টি সেখানেই রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসির তরফে চমস্কির স্ত্রী ও তার মুখপাত্র ভ্যালেরিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পায়নি। বলে রাখা ভালো, নথিতে চমস্কির নাম থাকা মানেই তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত বিষয়টি তা নয়। সদ্য প্রকাশিত নথিগুলোয় এপস্টেইন, চমস্কি ও ভ্যালেরিয়ার মধ্যে নানা বিষয়ে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একাডেমিক প্রবন্ধ থেকে শুরু করে দেখা করা নিয়ে আলোচনা হয়েছে। এপস্টেইনকে ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার করা হয়। একটি মামলায় বিচারকার্য শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ওই বছরের অগাস্টে নিউ ইয়র্কের এক কারাগারে নিজের সেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ২০২৩ সালে ৯৭ বছর বয়সী নোয়াম চমস্কি ওয়াল স্ট্রিট জার্নালকে এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বলেছিলেন, প্রথম কথা হল, এটি আপনার বা অন্য কারোর জানার বিষয় নয়। দ্বিতীয়ত, আমি তাকে চিনতাম এবং মাঝে মধ্যে আমাদের দেখা হতো। মায়ামি হেরাল্ড যখন এপস্টেইনকে নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছিল, সেই সময় চমস্কিকে উল্লিখিত এই ইমেলটি পাঠিয়েছিলেন এপস্টেইন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটির এসব প্রতিবেদনে ২০০৮ সালে দেশটির কেন্দ্রীয় সরকারের তরফে আনা অভিযোগের ওপর বিচার এড়াতে এপস্টেইন যে সমঝোতা চুক্তিতে পৌঁছেছিলেন তা তুলে ধরা হয়। ইমেলে এপস্টেইন লিখেছিলেন, নোয়াম, এই নোংরা সংবাদমাধ্যমের চাপ আমি কিভাবে সামলাব সে বিষয়ে আপনার পরামর্শ চাই। সংবাদমাধ্যমের প্রতিবেদনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এপস্টেইন জানতে চেয়েছিলেন, আমি কি কাউকে দিয়ে একটি উপসংহাদীয় লেখাব, নিজের প্রতিক্রিয়া দেখাব, নাকি বিষয়টি উপেক্ষার চেষ্টা করব, কারণ আমার মনে হচ্ছে শৃঙ্খল জনতার উন্মাদনা বিপজ্জনক। জবাবে নোয়াম চমস্কির অ্যাকাউন্ট থেকে পাঠানো এমন একটি ইমেলে লেখা হয়েছে, এই শকুনেরা খুবই চায় যে আক্রান্ত ব্যক্তি জনসমক্ষে মন্তব্য করুক, আর এটাই বিষাক্ত আক্রমণের জন্য দরজা খুলে দেয়। এসব আক্রমণ অনেক সময় নির্জলা প্রচারপ্রত্যাশী ব্যক্তি বা নানা ধরনের উদ্ভট চরিত্রের মানুষের কাছ থেকে আসে। ইমেলে আরও বলা হয়, নারীদের ওপর নির্যাতন নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তা বিশেষভাবে সত্যি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো অভিযোগ নিয়ে প্রশ্ন তোলাকে হত্যার চেয়েও বড় অপরাধ হিসাবে দেখা হচ্ছে। প্রকাশিত নথিতে আরও দেখা যায়, সুদ পরিশোধের সঙ্গে সম্পর্কিত বিষয় এবং নিজেদের আর্থিক অবস্থা সন্তানদের কাছে কিভাবে ব্যাখ্যা করা যায় সেসব নিয়েও চমস্কি ভ্যালেরিয়া দম্পতি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ইমেইলে সমন পাঠানোর উদ্যোগ নেওয়ার পর খবর শুনে যোগাযোগ শুরু করলেন আদানি। ভারতের ধনকুবের ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানির আইনজীবীরা ইমেইলের মাধ্যমে সমন পাঠানোর আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের SEC এর সঙ্গে হওয়া আলোচনার অগ্রগতি জানাতে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে আবেদন করেছেন। যুক্তরাষ্ট্রে ঘুষ দেওয়া ও প্রতারণার অভিযোগে আদানি ও তার ভাগ্নের বিরুদ্ধে SEC সমন পাঠিয়েছিল। নিউ ইয়র্কের আদালতে জমা হওয়া ওই নথি থেকে জানা গেছে, গত বছর মে ও ডিসেম্বর মাসে ২ দফায় ভারত সরকারের কাছে সমনটি আদানিদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করে SEC, কিন্তু দুবারই সেটি ফেরত পাঠায় মোদি সরকার। এ কারণে SEC বিকল্প উপায়ে সমন জারির অনুমোদন চেয়ে আদালতে আবেদন করেছে। পরদিন ২২ জানুয়ারি নিউ ইয়র্ক ভিত্তিক আইনি পরামর্শক সংস্থা সালিভেন অ্যান্ড ক্রমওয়েল আদানিদের পক্ষে বিষয়টি নিয়ে আলোচনা করতে SEC এর সঙ্গে যোগাযোগ করে। পরদিন আদানিদের আইনজীবীরা যুক্তরাষ্ট্রের SEC এর সঙ্গে আলোচনার ফল না আসা পর্যন্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখতে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে আবেদন করেন। আদালত উভয় পক্ষকে ২৬ জানুয়ারির মধ্যে তাদের আলোচনার অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশ দেন। ২১ জানুয়ারি আন্তর্জাতিক নিয়ম মেনে গৌতম আদানি ও সাগর আদানিকে সমন দিতে ব্যর্থ হওয়ার পর ইমেইলের মাধ্যমে নোটিশ পাঠানোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় নিউ ইয়র্ক SEC। ভারতের আইন ও বিচার মন্ত্রণালয় কারিগরি ও আইনগত আপত্তির কথা উল্লেখ করে গৌতম ও সাগর আদানির নামে SECর জারি করা সমন আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে দুবার অস্বীকৃতি জানায়।